কিনা? হ্যাঁ, 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 এখন দেখতে পাচ্ছেন আপনারা রেকর্ডিং অ্যাপসে যে আছি এখন? হ্যাঁ। একটা ওকে, সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন? আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে? জি। ওকে, আজকে আমরা দেখব হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস, হ্যাঁ? আজকে প্রথম অনেক কথা বলছি, এখন আর বেশি কথা না বলে আমরা হচ্ছে যে সরাসরি ক্লাসে মনোযোগ দেই। কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে? ইফ ক্লজযুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। এই ধরনের বাক্যগুলো দ্বারা শর্ত আরোপ করা হয়। কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার ও কি কি? সাধারণত কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকার। জিরো কন্ডিশনাল সেন্টেন্স অভ্যাসগত কারণ, চিরন্তন সত্য। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স ভবিষ্যৎ সম্ভাবনা। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বর্তমানে অবাস্তব। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স অতীতকালে অবাস্তব কল্পনা প্রকাশ করতে। এইগুলা হচ্ছে একটা বেসিক ধারণা। এখন আমরা হচ্ছে যে এগুলার স্ট্রাকচার, কাজ, কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করব এগুলা দেখবো এখন। হ্যাঁ, প্রীতম ছিল রুমে এতক্ষণ, আশেপাশে আছে কোথাও? দ্য জিরো কন্ডিশনাল, এটা হচ্ছে এক নম্বরটা। কন্ডিশনাল হচ্ছে 4 প্রকার। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এখন এই কন্ডিশনালটা অনেকেই ব্যবহার করে, কিন্তু এটা যে আসলে একটা গ্রামার একটা পার্ট, মানে কন্ডিশনাল স্ট্রাকচারগুলো মেনটেন করে অনেকে হচ্ছে যে বাক্য গঠন করে, বাক্য লিখে বা মুখ দিয়ে বলে, কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স নামে যে একটা গ্রামারের পার্ট আছে এটা অনেকে জানে না। এই মেইনলি হচ্ছে স্পোকেনের জন্য এগুলো না কোনটা গ্রামারের পার্ট কি না এগুলো জানা দরকার নাই। জানার দরকার হচ্ছে যে ব্যবহারটা পারলেই হলো। কিন্তু আপনারা তো হচ্ছে যে ধাপে ধাপে শিখবেন, এই জন্য জানতে হবে আর কি। দা জিরো কন্ডিশনাল, একটি জিরো কন্ডিশনাল সেন্টেন্স দুটি প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে গঠিত হয়। প্রেজেন্ট সিম্পল সরি প্রেজেন্ট সিম্পল মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ। যদি পাস্ট সিম্পল হয় পাস্ট ইনডিফিনিট, ফিউচার সিম্পল হইলে ফিউচার ইনডিফিনিট। ওকে, সিম্পল মানে হচ্ছে ইনডিফিনিট। ওকে, একটি জিরো কন্ডিশনাল সেন্টেন্স দুটি প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে গঠিত হয়, একটি ইফ ক্লজ এবং অপরটি মূল ক্লজ। জিরো কন্ডিশনাল সেন্টেন্স সাধারণ সত্য এবং অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়। এটা তখনও ব্যবহৃত হয় যখন ফলাফলটি সবসময়ই হবে। অর্থাৎ জিরো কন্ডিশনাল সেন্টেন্স সাধারণ সত্য এবং অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়। এটা তখনও ব্যবহৃত হয় যখন ফলাফলটি সবসময়ই হবে। স্ট্রাকচারটা দেখেন, তাহলে আমরা প্রথমেই থাকবে ইফ, যেহেতু শর্তযুক্ত বাক্য আমরা ইফ দ্বারা হচ্ছে যে এই বাক্যগুলো শুরু করি আর কি। ইফের পরে প্রথম ধরেন একটা ক্লজ, এরপর আরেকটা ক্লজ। ইফ দিয়ে শুরু হইলো, তাহলে এখানে দেখেন কি বলছিলাম, একটি জিরো কন্ডিশনাল সেন্টেন্স দুটি প্রেজেন্ট সিম্পল, মানে দুটি প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে আর কি। প্রথমটা হচ্ছে ইফ যুক্ত, তারপরেরটা হচ্ছে সরাসরি প্রেজেন্ট ইনডিফিনিট আর কি। তাইলে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, তাইলে হচ্ছে যে একটা বাক্য, যেমন দেখেন, ইফ ইউ হিট ওয়াটার টু 90 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস। আপনি যদি 90 ডিগ্রি সেলসিয়াসে পানি গরম করেন তবে এটি ফুটে, বা তাহলে এটি ফুটে, হোয়াট এভার ইট ইজ। ওকে, দেখেন এইখানে কি আছে, দেখেন প্রথম ইফ, না দেখেন ইফ নিয়ে আসছি, জি স্যার। তারপর তারপর দেখেন বাক্যটা এইখান পর্যন্ত, দেখেন এইখান পর্যন্ত একটা ক্লজ, এখান পর্যন্ত দেখেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ, ইউ হিট ওয়াটার, ইউ হিট, এইখানে হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর বাকি অংশটাই সেটা। তারপর এখানে দেখেন এইটা প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। সো এইগুলা দেখেন ইনডিফিনিটে আছে। ইফ ইউ হিট ওয়াটার টু 90 ডিগ্রি সেলসিয়াস ইট বলছে আপনি যদি 90 ডিগ্রি সেলসিয়াসে পানি গরম করেন তবে এটি ফুটে। শুধু বাংলাটা দেখে বোঝা যায় যে এটা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিটি আছে। তারপর দেখেন, ইফ আ ম্যান ড্রিঙ্কস পয়জন হি ডাইজ। মানুষ বিষ পান করলে সে মারা যায়, বা যদি মানুষ বিষ পান করে সে মারা যায়। সরি, এখানে যদি কথাটা লেখা উচিত ছিল আমার। তাহলে দেখেন এই বাক্যটা দেখেন, প্রথম ইফ নিলাম,
ইফ যুক্ত প্রথম ক্লজটা এখান পর্যন্ত একটা ক্লজ দেখেন। ইফ যুক্ত দেখেন আ ম্যান, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপর হচ্ছে ড্রিঙ্ক হচ্ছে ভার্ব, সো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে একজন আ ম্যান দ্বারা সাধারণত হচ্ছে যে একজন মানুষ বোঝাইছে আর কি। সো এটা হচ্ছে সিঙ্গুলার, সো আমরা ভার্বের সাথে এস বেস যোগ করছি, ড্রিঙ্কের সাথে এস। সো তারপর দেখেন বাকি অংশ, তাহলে ইফ আ ম্যান ড্রিঙ্কস পয়জন, এটা দেখেন প্রেজেন্ট ইনডিফিনিটে আছে এই বাক্যটা। তারপর এই ক্লজটা, তারপরে দেখেন হি ডাইস, এইটাও প্রেজেন্ট ইনডিফিনিট। হি হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর ডাই হচ্ছে ভার্ব। তাইলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে, ঠিক আছে তো? তাইলে এই দেখেন আচ্ছা দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট। ইফ আ ম্যান ড্রিঙ্কস পয়জন হি ডাইস, মানুষ বিষ পান করলে, যদি মানুষ বিষ পান করে সে মারা যায়। তারপর দেখেন ইফ ইউ পুশ দ্য বাটন ইট লাইটস আপ, তুমি যদি বোতামটি চাপো তাহলে এটি আলোকিত হয়। ইফ ইউ পুশ দ্য বাটন, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। দেখেন ইফ যুক্ত প্রথম ক্লজটা দেখেন, ইফের পরে দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর বাকি অংশ এখানেও দেখেন ইটটা হচ্ছে সাবজেক্ট, লাইট হচ্ছে ভার্ব, মানে আলোকিত, লাইটটা জ্বালানো আর কি, লাইটস আপ, মানে জালো, আলোটা যে জ্বলিত হয়, উজ্জ্বলিত হয়, এটা হচ্ছে লাইটস আপ আর কি। সো ইফ ইউ পুশ দ্য বাটন ইট লাইটস আপ, তুমি যদি বোতামটি চাপো তাহলে এটি আলোকিত হয়। তাইলে জিরো কন্ডিশনাল হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ একটা বাক্যের মধ্যে যদি প্রথম ইফ যুক্ত প্রথম ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তারপর যদি কমার পরে বাকি ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে সেটা হবে জিরো কন্ডিশনাল। আচ্ছা তারপর হচ্ছে দ্য ফার্স্ট কন্ডিশনাল। দ্য ফার্স্ট কন্ডিশনাল এ সাধারণত এটার ব্যাপারটা একটু বেশি হয়, জিরো কন্ডিশনালটার ব্যবহার অনেক কম হয়, এটার ব্যবহার বেশি হয়। ফার্স্ট কন্ডিশনালে সাধারণত ইফ এর পরে একটি প্রেজেন্ট সিম্পল টেন্স এবং তারপরে একটি ফিউচার সিম্পল ক্লজ থাকে। এরকম কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতে হতে পারে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়, এটা সম্ভাব্য ঘটনা বর্ণনা করে। অর্থাৎ ইফ যুক্ত প্রথম ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর দ্বিতীয় ক্লজটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। দেখেন এটার ব্যবহার অনেক। ফিউচার ইনডিফিনিটের বদলে মানে উইলের জায়গায় ক্যান মেও হইতে পারে। তাহলে স্ট্রাকচার দেখেন সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট, উইলটা হইলে তো ফিউচার ইনডিফিনিট আর কি, সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভি1, এটা ফিউচার ইনডিফিনিট। সো উইলের সাথে আমরা ক্যান মেও অ্যাড করলাম আর কি। সো মাঝে মধ্যে ক্যান মেও হয়, কিন্তু আপনার ধরে রাখবেন যে এটা হচ্ছে যে ইফ যুক্ত প্রথম ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট, দ্বিতীয় ক্লজটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তবে মাঝে মধ্যে উইলের জায়গায় ক্যান মেও দিয়ে আপনি করতে পারেন বাক্যটা। সো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উইল অথবা ক্যান অথবা মেই প্লাস ভি1। তাহলে দেখেন ইফ ইউ কাম আউল গো, যদি তুমি আসো তাহলে আমি যাব। দেখেন ইফ ইউ কাম, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট ইনডিফিনিট, প্রেজেন্ট এইটা আর এইটা পরের অংশটা ফিউচার সিম্পল টেন্স। হ্যাঁ হ্যাঁ, বা ফিউচার ইনডিফিনিট। তাইলে তাইলে আমরা স্ট্রাকচারের সাথে মিল পাইছি কিনা? ইফ ইউ কাম আল গো, যদি তুমি আসো তাহলে আমি যাব। এটার ব্যবহারটা দেখেন, ফার্স্ট কন্ডিশনালের ব্যবহারটা বেশি বেশি হয় আর কি। তারপরে দেখেন ইফ ইট রেইনস উই ওয়ন্ট গো টু কলেজ, যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমরা কলেজে যাব না। ইফ ইট রেইনস, যদি আজ বৃষ্টি হয়। তাহলে ইফ হচ্ছে শর্তযুক্ত বাক্য হওয়ার কারণে ইফটা যুক্ত করলাম। তারপর হচ্ছে ইট রেইনস, ইট হচ্ছে সাবজেক্ট, রেইন অর্থ হচ্ছে বৃষ্টি হওয়া বা ভার্ব। সো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে, ওই যে আমি এর আগে বি আর অনেকগুলোতে ইট পড়াইছি না, যে ওই যে পার্সন যখন পড়াইছি হি সে ইট অ্যান্ড এনি নেম, দেখেন এইখান দেখেন ইটের ব্যবহার একটা পাইছি। ইট এখানে থাকার কারণে দেখেন রেইন হচ্ছে ভার্বের সাথে এস যোগ হয়েছে, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয় প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। ইফ ইট রেইনস উই ওয়ন্ট গো টু কলেজ, আমরা স্কুলে যাব না, যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমরা স্কুলে যাব না। তারপর হচ্ছে ইফ ইউ ডোন্ট লিভ সোন ইউ উইল মিস দ্য ট্রেন, আপনি যদি শীঘ্রই না যান তাহলে ট্রেনটি মিস করবেন। ইফ ইউ ডোন্ট লিভ সোন, যদি আপনি শীঘ্রই না বের হন বা না যান, ইউ উইল মিস দ্য ট্রেন, আপনি ট্রেনটি মিস করবেন। তাহলে তাহলে এখানে দেখেন এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট আছে। সো এটা আমার বাইনামিকে বোঝানোর দরকার নাই, কারণ টেন্সের ক্লাস আপনারা পড়ছেন।
তারপর পিডিএফটা দিলে তখন আপনারা মিলাইতে পারবেন। ইফ ইউ ডোন্ট লিভ সুন, ইফ ইউ ডোন্ট লিভ সুন, এইখানে এইখানে হচ্ছে নাবোধক এখানে ডনটা কেন আসছে আক্তার ভাই বলেন। এটা নাবোধক শব্দ এই জন্য। তাইলে তো এইখানে তো আমরা শুধু নটও বসাইতে পারতাম, তারপর আমরা ডাজেন্টও বসাইতে পারতাম, তাই না? তাইলে ডন্ট কেন হইছে? তার কেননা don't। এখানে বলছে মিস করবেন, এর জন্য মিসের না জন্য না, ডোন্ট আসছে। ডন্ট না, আমি বলতে ডাজন্ট দিয়েও তো ইয়া বুঝাচ্ছে, নেগেটিভ করতেছে, না বুঝো করতেছে। বিকজ এখানে সেকেন্ড পারসন আছে, সেকেন্ড পারসন সিঙ্গুলার রাইট নাম্বার। রাইট, এটা হচ্ছে ইউ আছে এই জন্য এটা ডন্ট হইছে। আবার যদি হিসি থাকতো তাহলে কি হইতো? ইউর জায়গায় যদি ডাজেন্ট হিসি হইতো। থাকতো, does। হিসি থাকলে doesn't। ডাজেন্ট হইতো, রাইট? ডাজেন্ট। ইয়েস স্যার। জি। ঠিক আছে, থ্যাংক ইউ জুনাইদ। ওয়েলকাম স্যার। ওকে, 10 সেকেন্ড। ওকে, ইফ ইউ ডোন্ট লিভ সুন ইউ উইল মিস দ্য ট্রেন, এটা দেখেন ফিউচার ইনডিফিনিট আছে বাক্যটা। সো তাইলে আমরা হচ্ছে যে আমরা আমরা কি বুঝলাম? জিরো কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত প্রথম ক্লোজটি প্রেজেন্ট সিম্পল, এবং হচ্ছে যে বাকি অংশটা বা এর পরের যে ক্লজটা সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল। এটার দ্বারা সাধারণত হচ্ছে যে ভবিষ্যতে হতে পারে, মানে ভবিষ্যতে হতে পারে এমন কিছু বোঝায়, তবে সেটা পুরোপুরি নিশ্চিত না, হইতে পারে নাও হইতে পারে। তারপর হচ্ছে দ্য সেকেন্ড কন্ডিশনাল, 3 নম্বর হচ্ছে দ্য সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল এ ইফ এর পর ফার্স্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয় এবং তারপর উড, কুড, মাইট এবং ভি ওয়ান ব্যবহার করা হয়। এগুলা হচ্ছে যে, অর্থাৎ আমরা আগে যেটা পড়ছি সেইটার হচ্ছে যে এখানে পাস্ট ফর্ম হয়ে যাবে সম্পূর্ণ। হ্যাঁ, ফার্স্ট কন্ডিশনালের এই যে পাস্ট ফর্ম, মানে প্রথম ফার্স্ট কন্ডিশনালের পাস্ট ফর্ম হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, এইভাবে বলা যেতে পারে। সো এইখানে দেখেন এগুলা কোনগুলার পাস্ট ফর্ম বলেন তো কেউ, এই তিনটা? স্যার মেয়ের পাস্ট ফর্ম, মাইট ক্যানের উইল পাস্ট ফর্ম উড হচ্ছে উইল উড, আর ক্যান হচ্ছে উইলের উড উইলের হ্যাঁ, তো উইলের পাস্ট। উইল, ক্যান, মে, এগুলার পাস্ট ফর্ম। তারপর এখানেও দেখেন প্রেজেন্ট ইনডিফিনিটের জায়গায় দেখেন পাস্ট ইনডিফিনিট হয়েছে না? আগেরগুলো প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, এখানে পাস্ট ইনডিফিনিট। আর আগেরগুলো হচ্ছে যে মডেলসগুলো ছিল এগুলো প্রেজেন্ট ছিল, আর এখানে মডেলসগুলো দেখেন পাস্টের মডেলসগুলো হয়েছে। তাইলে দেখেছে কি বলা যাইতে পারে যে ফার্স্ট কন্ডিশনালের পাস্ট ফর্ম হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল অনেকটা। দেখেন সেকেন্ড কন্ডিশনালে ইফ এরপর পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয় এবং তারপর উড, কুড, মাইট এবং ভি ওয়ান ব্যবহার করা হয়। স্ট্রাকচার: ইফ যুক্ত প্রথম ক্লোজটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তারপর সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভি ওয়ান। এগুলা কিন্তু এখন আপনারা বুঝবেন, আবার কিন্তু বুঝে পরে পিডিএফটা ঠামাই রেখেন, আপনারা কিন্তু পরবর্তীতে দেখবেন, ভাববেন, প্র্যাকটিস করবেন, বুঝছেন? কারণ এখন আমি বলবো না যে আপনারা মানুষ, এখন ক্লাসে একটা জিনিস দেখাই দিলাম, দেখায় যদি বলি যে একটু পরে যদি বলি সবগুলার স্ট্রাকচারগুলো বলেন, তাহলে কেউ কেউ পারবেন, কেউ কেউ পারবেন না, না পারাটা স্বাভাবিক। কারণ দেখেছি কি একটা মানুষ সাথে সাথে সব মুখস্থ করে বলতে পারে না, সাথে সাথে ক্লাসের কাজ হচ্ছে সুন্দরভাবে বুঝতে পারা, এবং ক্লাসের পরে হচ্ছে যে এগুলো প্র্যাকটিস করা যেন পরবর্তীতে যেন এগুলার মুখস্থ না করা লাগে, বা যে কোনো সময় যেন প্রয়োজনে যেন বইলা ফেলা যায় না দেখেই। তাইলে হচ্ছে ইফ যুক্ত প্রথম ক্লজটি পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস একটা জিনিস আমরা জানেন, তারপরেও বলি যে এই অবলিক মানে হচ্ছে যে এইটা নয়তো সেইটা, এটা তো বুঝেনি। হয় এই যে উড, কুড, মাইট দেওয়া আছে, তার মানে হয় উড নয়তো কুড অথবা মাইট। দেখেন এইখানে দুইটা ব্যবহার আছে সেকেন্ড কন্ডিশনালে। আনুষ্ঠানিক লেখায় আই, হি, সি এর সাথে ওয়াজের পরিবর্তে ওয়ার ব্যবহার করতে হয়। কন্ডিশনাল এর দুটি ব্যবহার আছে। 1 নম্বর ব্যবহার, সেকেন্ড কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতের কোনো ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হবার কোনো সম্ভাবনা নেই।
হতে পারতো কিন্তু আসলে হয়নি। অর্থ প্রদান করে এই কন্ডিশনালগুলো। আমরা মাঝে মধ্যে বলি না, এখানে মনে উদাহরণে লিখছি, আমরা ধরেন যে আমাদেরকে কেউ একটা দাওয়াত দিল, ধরেন যে আমারে কেউ তাবলিগে দাওয়াত দিচ্ছে, যদিও কয়েকদিন আগে আমি তাবলিগতে আসছি, কিন্তু নর্মালি যেটা করি আর কি, ধরেন তাবলিগে দাওয়াত দিচ্ছে আইসা, তাবলিগ তো বোঝেন, তাবলিগ জামাত। চিনি। তো এখন ধরেন আমারে কয়েকজন হুজুর আইসা বলতেছে, বা ভাই ব্রাদারি যারা তাবলিগ করে বলতেছে যে তাবলিগের দাওয়াত, এখন তাদেরকে তো এটা ভালো কাজ আমি ডাইরেক্ট না করতে পারতেছি না। হ্যাঁ, ডিরেক্ট না করতে পারতেছি না যে আমি তাবলিগে যাইতাম না। তখন আমি কি বইলা দেই যে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কিন্তু এই ইনশাল্লাহটার ভিতরে লুকায়িত থাকে আমার যাইতে না চাওয়াটা। হ্যাঁ, যদিও ইনশাল্লাহ কথাটার একটা পজিটিভ দিক হচ্ছে যে আল্লাহ চাইলে, কিন্তু বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ কথাটা ব্যবহার করে মানে তার একটা জিনিস করার ইচ্ছা নাই, বা কারোটাকে সাড়া দেওয়ার ইচ্ছা নাই, তখন সে ইনশাল্লাহ বলে, যখন সে সরাসরি না করতে পারবে না। সরাসরি না করতে না পারার বদলে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ কথাটা ব্যবহার করে। আমার সাথে কে কে একমত আপনারা? জি, এটা স্যার শিওর। আমি ওকে। তো এটাও সেকেন্ড আমরাও কন্ডিশন, বলি। হ্যাঁ, সেকেন্ড কন্ডিশন হলো অনেকটা অনেকটা এমন এমন হয় আর কি, বুঝছেন, যে আমি ধরেন একটা উসিলা দিলাম, আমি এই কারণে যেতে মানে যেতে পারতাম না, সামথিং লাইক দ্যাট আর কি। এটা এখনো অতীত হই নাই, কিন্তু অতীত বোঝাইতেছে প্রথম ব্যাপারটা এমন আর কি। দেখেন, সেকেন্ড কন্ডিশন সাধারণত ভবিষ্যতের কোনো ঘটনা বুঝে ব্যবহৃত হয় যা সত্য হবার কোনো সম্ভাবনা নেই, হতে পারতো কিন্তু আসলে হয়নি। অর্থ প্রদান করে এই কন্ডিশনালগুলো। ধরুন আগামীকাল আপনার বন্ধুর বার্থডে পার্টি এবং আপনাকে আপনার বন্ধু ইনভাইট করেছে। ঠিক এই সময় আপনি বলেছেন, বন্ধু দেখ, আগামীকাল অফিসের জরুরি মিটিং আছে, আমি পারলে যেতাম, বা যদি আমার সময় থাকতো তাহলে অবশ্যই যেতাম। এই বাক্যগুলো দ্বারা আপনি কি বুঝলেন? মোট কথা, আপনি পার্টিতে যাচ্ছেন না। দেখুন, ঘটনাটা কিন্তু এখনো অতীত হয়ে যায়নি, কিন্তু বাক্যে যেতাম দ্বারা অনেকটা অতীত অতীত ভাব দেখাচ্ছে। এক্সাম্পল দেখেন, তাহলে স্ট্রাকচারটা আমরা আমরা কি বলছিলাম? সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস ক্যান কুড উড মাইট আর প্লাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, ঠিক আছে। তাইলে দেখেন, ইফ আই হ্যাড টাইম আই উড গো টু ইউ পার্টি, যদি আমার সময় থাকতো তাহলে আমি তোমার পার্টিতে যেতাম। এই যে এন একটা উসিলা উসিলা দেওয়া দিছে আর কি, বুঝছেন? মানে এটা কিন্তু এখনো কিন্তু অতীত হয়ে যায় না, কিন্তু এটার দ্বারা কিন্তু একটা অতীততে একটা ফিল আসতেছে যে যদি আমার সময় থাকতো তাহলে আমি তোমার পার্টিতে যেতাম। অতীত এখনো হই নাই, কিন্তু অনেকটা অতীতের মতো না লাগতেছে। সো ইফ আই হ্যাড টাইম আই উড গো টু ইউর পার্টি। দেখেন, এই কন্ডিশনালের ব্যবহারগুলো কিন্তু আপনারা দেখেন, যতগুলো উদাহরণ দিচ্ছি সবগুলোই কিন্তু বাস্তব জীবনে কাজে লাগে। আপনার এই উদাহরণগুলো দেখে মনে হচ্ছে কিনা যে এগুলো বাস্তবে কাজে লাগে? এই যে এই যে আমরা আমরা বলি না যে আমার যদি সময় থাকতো বন্ধু আমি তোর বিয়েতে যাইতাম, আমার যদি সময় থাকতো আমি তোর সাথে দেখা করতাম। হ্যাঁ, এমন অনেক জিনিস, আমি যদি তোমার অসুস্থতার খবর শুনতাম তোমাকে দেখতে যেতাম, এমন কিন্তু আছে। তো এই জিনিসগুলো এখন এগুলো হচ্ছে যে কন্ডিশনাল বলবেন আর কি, এই যদি শর্তযুক্ত বাক্যগুলো আর কি। সো ইফ আই হ্যাড টাইম আই উড গো টু ইউর পার্টি, যদি আমার সময় থাকতো তাহলে আমি তোমার পার্টিতে যেতাম। দেখেন, ইফ যুক্ত প্রথম ক্লোজটি কি পাস্ট ইনডিফিনিট আছে, দেখেন। প্রথম হচ্ছে ইফের পর হচ্ছে সাবজেক্ট, দেখেন আই, হেড আছে, হেড হচ্ছে এটা হচ্ছে পাস্ট ফর্ম হ্যাভের, তারপর হচ্ছে টাইম। তাহলে ইফ আই হ্যাড টাইম, যদি আমার সময় থাকতো, আই উড গো টু ইউর পার্টি, আই নিলাম, তারপর সাবজেক্ট আই নিলাম, সাবজেক্টের পরে কি থাকে? উড, তারপর হচ্ছে মাইট বা কুড। দেখেন, তাহলে উড নিলাম, আই উড, তারপর হচ্ছে যে এটার পর হচ্ছে বার ওয়ান। তাহলে আপনাদের বাকি শব্দ অংশ দরকার নাই, আপনারা হচ্ছে সবসময় সাবজেক্ট আর ভার্বটা চিনবেন, তাইলেই আপনার হয়ে যাবে আর কি স্পোকেনের জন্য। তবে আপনি যদি ধরেন কম্পিটিটিভ এক্সামে বসতেছেন, হ্যাঁ, ধরেন বিসিএস বা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, তখন আপনার হচ্ছে যে একটা বাক্যর মধ্যে মানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ জানতে হবে, কিন্তু স্পোকেনের জন্য এগুলোর দরকার নেই, কারণ এত কিছু শিখতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে আপনার স্পোকেনটা শেখা হবে না আর কি। বেশিরভাগ লার্নার্সই এত কিছুতে নজর দেয় না। আপনার তবে ভার্বটা চিনতে হবে, আর ভার্বটা চেনার জন্য দেখা গেছে কি এইখানে মনে করেন যে ভার্বগুলো মুখস্থই করে ফেলবেন। এটা হচ্ছে কারণ এটা মুখস্থ যখন করবেন আপনি 3টা ফর্ম জানতেছেন। ভালো কথা মনে হয়েছে। এখন বলেন যে আপনারা কে কে হচ্ছে যে এই ভার্বগুলো মুখস্থ করতেছেন? ভার্বগুলো কে কে মুখস্থ করতেছেন বলেন? স্যার আপনার কথা বুঝি না। স্যার এত আমি ভাবগুলো ভাব মুখস্থ করছি। এই ভার্বগুলা কে কে মুখস্থ করতেছেন বা আয়ত্ত করতেছেন? আমি যে পিডিএফটা দিছি কনজুগেশন অফ ভার্ব এর,
টোটাল মিলে মনে হয় ৮০-৯০টা বা ৭০-৮০টা এরকম মুখস্থ করছি। স্যার ওই চেষ্টা করতে শুন হবে স্যার, এইট- এইট- করতেছি। এইটা আমি চেষ্টা মুখস্থ বলতে করেছি শোনেন, ৭০। প্রত্যেকদিন আপনার মুখস্থ করতে হবে। আজকে ধরেন 10টা মুখস্থ করছেন, কালকে আবার এর পরের 10টা শুরু করবেন, প্রথম 10টা রিভাইজ দেওয়ার মধ্য দিয়ে। এভাবে প্রত্যেকদিন ইয়ে করেন, এগুলা ছাড়া তো হবে না ভাই। এখন আমি যতই রুল শিখাই আপনারে, আপনি যদি একটা একটা যদি কি বলে বারবে যদি 3টা ফর্ম না জানেন, আপনি তো এগুলা প্রেজেন্ট ইনডিফিনিট করতে পারতেছেন না, পাস্ট করতে পারতেছেন না, মানে টেন্স দিয়ে আপনি গঠন করতে পারতেছেন না, তাইলে তো আর আপনার ভাষা বলতে পারবেন না এগুলা ছাড়া। স্যার প্রতিদিনই পড়া হয়। ঠিক আছে। আর সাথে সাথে বাক্য বাক্য মেক করবেন। এখন কিভাবে করবেন? যদি নিজেরা যদি কইরা ফেলতে পারেন করলেন, তারপর যদি মনে হয় যে আপনাদের কারোর অ্যাসিস্ট লাগবে, কারোর হচ্ছে যে অ্যাসিস্ট্যান্স লাগবে, তাইলে হচ্ছে যে আপনার চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটির আপনারা জাস্ট একটু লিখে লিখে দিবেন, প্লিজ মেক সাম সেন্টেন্সেস ইউজিং ইট, মানে অর্থাৎ হচ্ছে ইট ব্যবহার কইরা বা ইট দ্বারা কিছু সেন্টেন্স তৈরি করে দাও। তাইলে দেখবেন যে চ্যাট জিপিটি অনেকগুলো সেন্টেন্স তৈরি করছে। আপনি যদি আরো যদি চান বলে, এরপর জাস্ট লিখবেন যে মেক মোর সেন্টেন্সেস, তাহলে আরো তৈরি করে দেবে। বা আপনি যদি বলেন যে মেক মেক 10 সেন্টেন্সেস ইউজিং ইট অর ইউজিং ভোরো অর ইউজিং ল্যান্ড, মানে অর্থাৎ ইউজিং এর পরে ওই ভার্বটা দিয়ে দিবেন আর কি, তাহলে দেখবেন অনেক বাক্য গঠন করতেছে। তখন আপনি ব্যবহারটা দেখলেন টেন্স মিলে মিলে কিভাবে এটা বাক্য গঠন করতেছে, মানে একটা চর্চা হইলো আর কি। শুধু শুধু ভার্ব মুখস্থ করতে গিয়া শুধু ভার্বে পড়া থেকে না, ভার্ব মুখস্থ করতে গিয়া আপনারা হচ্ছে এই বাক্যগুলা দিয়া সেন্টেন্স তৈরি করবেন, করাবেন। এগুলা দেখবেন, এই সেন্টেন্সগুলা দেখবেন কিভাবে হইছে, এখানে কোন টেন্স আছে বা এখানে মডেলস আছে কিনা, কিভাবে হইছে, এগুলা করবেন। তাইলে আপনার কি হচ্ছে, আপনার এই ভার্বটা তো হচ্ছে সেন্টেন্সগুলো আপনি দেখা হচ্ছে, আপনি এভাবে ইংলিশে পড়তে পারবেন। বুঝছেন? আমি কিন্তু বারবার বলি, সবাইরই বলি, শুধু যে ক্লাসের উপর ডিপেন্ড করলাম, ক্লাসে থাকলাম, ক্লাসে পড়লাম, শেষ করলাম। প্রথম কথা হচ্ছে যে ক্লাসে তো অংশগ্রহণ করাটা জরুরি, কিন্তু অংশগ্রহণের পরে অন্য কোনো কিছু করলাম না, তেমন পরিশ্রম করলাম না, তাইলে হবে না। শুধু ধরেন যে 32টা 36টা ক্লাস দিয়ে যদি কেউ যদি স্পিকার হয়ে যেতে পারতো, তাইলে বাংলাদেশ সবাই স্পিকার হইতো, ঠিক কিনা বলেন? জি, Yes, sir. অবশ্যই। তো আমি আপনাদেরকে এই যেমন এই গাইডগুলো করতেছি, এখন যে পরামর্শটা দিছি যে সেন্টেন্স, এই বাক্যগুলো মুখস্থ করবেন এগুলো, এবং এগুলো দিয়ে সেন্টেন্স বানাবেন, এই সেন্টেন্সগুলো বিশ্লেষণ করবেন কেমনে কি হয়েছে। সো এই জিনিসগুলোই হচ্ছে আসলে আর কি, এই অনুযায়ী কাজ করতে পারাটা আর কি। তারপরে দেখেন, তারপর হচ্ছে ইফ আই স্টাডি হার্ড আই উড গেট আ জব, অথবা আই উড গেট আ গুড জব। আমি যদি ভালো পড়াশোনা করতাম তাহলে একটি চাকরি পেতাম। ইফ আই স্টাডিড হার্ড, এইটা দেখেন কোন টেন্সে আছে। ইফটা বাদ দিলাম, Sir, কারণ but ইফটা শর্তের জন্য। এরপর হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে দেখেন স্টাডির তো পড়াশোনা করা, আর স্টাডির ভি টু, মানে পাস্ট ইনডিফিনিট মানে তো সাবজেক্ট past প্লাস ভি টু indefinite প্লাস অবজেক্ট। সো স্টাডির ভি টু হচ্ছে স্টাডিড, ভি থ্রি ও স্টাডিড। তাহলে ইফ আই স্টাডিড হার্ড আই উড গেট আ জব, আমি যদি ভালো পড়াশোনা করতাম তাহলে একটি চাকরি পেতাম। বা ইফ আই স্টাডি হার্ড আই কুড গেট আ জব, এখানে আপনি কুডও লিখতে পারেন। ইফ আই স্টাডিড হার্ড আই কুড গেট আ জব, তাহলে এটার অর্থ একটু চেঞ্জ হবে, আমি যদি ভালোভাবে পড়াশোনা করতাম তাহলে আমি একটি চাকুরি পেতে পারতাম, সামথিং লাইক দ্যাট। তারপর দেখেন সেকেন্ড কন্ডিশনালের আরেকটা ব্যবহার, 2 নাম্বার ব্যবহারটা দেখেন। সেকেন্ড সেকেন্ড কন্ডিশনাল এর স্ট্রাকচার বর্তমানের কোনো ঘটনা যা অসম্ভব বা সত্য নয় তা বোঝাতে ব্যবহৃত হতে পারে। এই সেন্টেন্সগুলো আপনারা শুনে থাকবেন, আমার মনে হয় শুনে থাকতে পারেন। যেমন ইফ আই ওয়ার আ কিং আই উড হেল্প দ্য পুর, আমি যদি রাজা হতাম তাহলে আমি গরিবদেরকে সাহায্য করতাম। ইফ আই ওয়ার আ প্রাইম মিনিস্টার আই উড হেল্প দ্য পিপল, যদি আমি প্রধানমন্ত্রী হতাম তাহলে আমি মানুষদের সাহায্য করতাম। ইফ আই হ্যাড আ প্লেন আই উড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড, আমার যদি একটি বিমান থাকতো তাহলে পুরো বিশ্ব ঘুরতাম। অর্থাৎ এই এমন সেন্টেন্সগুলা আপনি মাঝে মধ্যে বলেন না, ওই যে ফাপুর ফাপুর মারে মানুষ, বা গফসারে, এই জিনিসগুলো হচ্ছে যে সেকেন্ড কন্ডিশনালের এই একটা ব্যবহার দিয়ে আর কি। সেকেন্ড সেকেন্ড ব্যবহার যেটা, সেটা দিয়ে বলতে পারেন যে ইফ আই ওয়ার আ কিং আই উড হেল্প দ্য পুর। এখন ধরেন আমি কোনো সময়, এখন ধরেন আমি একজন রাজারে দেখছি, রাজা অনেক কিপটা, মানুষ হেল্প করে না, অত্যাচার করে, দমন পীড়ন করে, মানুষকে সে দাস বানায়, সে দমন পীড়ন নীতি বাইসা নিচ্ছে, সে ভালোবাসার নীতির বিরুদ্ধে গিয়া। সো তখন আমি দেখি আমার বন্ধুরে বলতেছে, আরে বন্ধু, আমি যদি রাজা হইতাম তাইলে আমি গরিবদেরকে সাহায্য করতাম।
হ্যাঁ, এর দ্বারা কি বুঝাইছে? আমি কোনো রাজা হইতেও পারতাম না, গরিবদেরকে রাজা হওয়ার মধ্য দিয়ে সাহায্য করতে পারতাম না। সো এইটার দ্বারা হচ্ছে যে অকল্পনীয় মানে কাল্পনিক জিনিস যা অসম্ভব বা সত্য হবার সম্ভাবনা নেই। এই জিনিসগুলো আপনার সেকেন্ড কন্ডিশনাল দিয়ে বলবেন। আর সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে এই সাবজেক্টের পরে ওয়্যার হবে, বুঝছেন? ওয়্যার হবে। এইটা অনেকটা ধরেন যে ভার্বের কাজ করে আরকি এখানে। তাইলে এই অবাস্তব ক্ষেত্রে আপনারা সাবজেক্টের উপর ওয়্যার বসাইবেন, কিন্তু আয়ের পরে তো ওয়াজ হওয়ার কথা ছিল না, ওয়্যার হবে। ইফ আই ওয়্যার আ কিং আই উড হেল্প দ্য পুর। আমি যদি রাজা হতাম তাহলে আমি গরিবদের সাহায্য করতাম। ইফ আই হ্যাড আ প্লেন আই উড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড। জুনাইদ, আর ইউ হিয়ার? Yes, sir. Yes, sir. ওকে জুনাইদ, প্লিজ মেক আ সেন্টেন্স ইউজিং সেকেন্ড কন্ডিশনাল। Second condition, যদি আমি বলি if I um if I attended the meeting because I am ill. Sorry, আই I would I হ্যাঁ, will ill. would could might। I would ill. ইয়ে দিয়ে করো, এই এই যে ইয়াটা মানে ওয়ার দিয়া অকাল্পনিক বা অবাস্তব এটা দিয়ে বলো ইফ আই ওয়ার আ কিং। আচ্ছা, ইফ আই তাহলে ওয়ার আ if প্রাইম মিনিস্টার, আমি বলে দিই প্রথম ক্লজটা। ইফ আই ওয়ার আ প্রাইম মিনিস্টার, এরপরে তুমি বাকিটা বলো তুমি কি করতে। তুমি যদি একজন প্রাইম মিনিস্টার হতে তাহলে তুমি কি করতে বলো। I would develop the country. ইয়েস, গ্রেট। আই উড ডেভেলপ দ্য কান্ট্রি। তারপর নাজমুল ভাই বলেন ইফ আই ওয়ার আ প্রাইম মিনিস্টার হোয়াট উড ইউ ডু। নাজমুল ভাই কি কি করতেন? আপনি যদি প্রধানমন্ত্রী হতেন তাহলে কি করতেন সেটা ইংলিশে বলেন। প্রথমটা বইলা দিছি ইফ আই ওয়ার আ প্রাইম মিনিস্টার, তারপর বাকি অংশটা আপনি বলেন কি করতেন। I would make smart Bangladesh. ইউড মেক Smart Bangladesh. ইউড মেক বাংলাদেশ স্মার্টার অথবা স্মার্ট বাংলাদেশ। ওকে, তারপর হচ্ছে সুজন ভাই আছেন? জি, ওকে, আপনি বলেন ইফ আই ওয়ার আ প্রাইম মিনিস্টার। I would change the education system. আই উড, Change the education system. উডের পরে কি বলছেন? Change ও পরিবর্তন চেঞ্জ। আই উড চেঞ্জ দ্য এডুকেশন সিস্টেম অফ বাংলাদেশ। ওকে, বাংলাদেশ। ঠিক আছে। মহসিন, আপনি বলেন ইফ আই ওয়ার আ কিং। স্যার আমি ডক্টর দিয়ে একটা চিন্তা করছিলাম। ওকে, করেন ইফ আই ওয়ার আ ডক্টর। ইফ আই ওয়ার এ ডক্টর আই উড ট্রিট I'm getting some noise from your side. ইফ আই ওয়ার এ ডক্টর আই উড ট্রিট ভিলেজ পিপল Okay, ফর ফ্রি। okay, তালা দিন না, তালা দিন না। okay. Shofik bhai. Shofik bhai, can you hear me? আবিবা নাই আজকে না? আবিবা আবিবা নাই। সুজন ভাই, জুনাইদ, নাজমুল ভাই, আক্তার ভাই সবাই বলছেন না? জি স্যার। Yes, sir. ওকে, ঠিক আছে। ইফ আই হ্যাড আ প্লেন আই উড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড। ওকে, মোর এক্সাম্পলস ইফ ইউ কেম আই উড গো। যদি তুমি আসতে তাহলে আমি যেতাম। ইফ আই হ্যাড আ লট অফ মানি আই কুড বাই আ বিউটিফুল কার। যদি আমার প্রচুর টাকা থাকতো তাহলে আমি একটি সুন্দর গাড়ি কিনতাম। দ্য থার্ড কন্ডিশনাল অ্যান্ড দ্য দ্য লাস্ট ওয়ান। ওকে, এই ইফ যুক্ত ক্লজ দ্বারা অতীতকালের কোনো অবাস্তব কাজ বা ঘটনাকে নির্দেশ করে, মানে অতীতকালের অবাস্তব কাজকে বা অতীতকালের অবাস্তব ঘটনাকে নির্দেশ করে দ্য থার্ড কন্ডিশনাল সেন্টেন্স দ্বারা।
এটা একটা ফাঁকিবাজি একটা এই সেন্টেন্স আর কি, কন্ডিশনাল সেন্টেন্স। থার্ড কন্ডিশনাল ইফ এর পর প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং তারপর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং সেন্টেন্সের দ্বিতীয় অংশে ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করে। স্ট্রাকচার ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল মানে কি? ভার্বের থার্ড ফর্ম। ভার্বের রাইট, ভার্বের থার্ড ফর্ম। ওকে, আচ্ছা এই 30 সেকেন্ড আমার একটা ফোন আছে জরুরি। হ্যালো, জরুরি দরকারে না না? ওকে, ক্লাস নিতে আসছিলাম, ভাবলাম কোনো দরকারে কি না, ক্লাসটা মিউট করে ওকে ওকে। ওকে, সো এটার স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস প্লাস পাস্ট পার্টিসিপল। এখন একটা জিনিস কিন্তু আপনাদেরকে বলছিলাম যে মডেলসের পরে সবসময় ভার্বের কোন ফর্মটা হয়? ওকে, এখানে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। একটা জিনিস আপনাদেরকে বলছিলাম যে মডেলসের পরে ভার্বের কোন ফর্মটা হয়? V1 ভিউ ওয়ান হয়, কিন্তু এখানে পাস্ট পার্টিসিপল কেন হয়েছে? এখানে হ্যাভ যুক্ত হয়েছে। এখানে হ্যাভ যুক্ত হয়েছে, রাইট। কারণ হ্যাভ যুক্ত না হইলে আমরা কিন্তু ইয়ে করতে পারতাম না, ভিতরি করতে পারতাম না। সো এই এই মডেলসের হচ্ছে যে পাস্টের যে ফর্মগুলো আছে, এই মডেলসের পরে যদি হ্যাভ থাকে এরপরে সবসময় ভার্বের 3 হবে, 3 নম্বর ফর্মটা হয়ে যাবে, যেমন এখানে হয়েছে। ওকে, এখন আমরা উদাহরণ দেখাই। ইফ আই হ্যাড হার্ড ইউর সিকনেস আই উড হ্যাভ ভিজিটেড ইউ। আমি যদি তোমার অসুস্থতার খবর শুনতাম তাহলে তোমাকে দেখতে যেতাম। তার মানে অসুস্থতার খবরও শুনিনি, দেখতেও যাইনি, অতীতকালের অবাস্তব কল্পনাকে বোঝাচ্ছে। তাহলে আমরা থার্ড কন্ডিশনাল দ্বারা হচ্ছে অতীতকালের অবাস্তব জিনিসকে বোঝাই, অবাস্তব ঘটনা, অবাস্তব বিষয়, অবাস্তব কল্পনাকে বোঝাই থার্ড কন্ডিশনাল দ্বারা। তাহলে এই বাক্যটার দ্বারা অতীতকালের অবাস্তব একটা জিনিস বুঝাইছে কিনা, যে ইফ আই হ্যাড হার্ড ইউর সিকনেস আই উড হ্যাভ ভিজিটেড ইউ। আমি যদি তোমার অসুস্থতার খবর শুনতাম তাহলে তোমাকে দেখতে যেতাম, মানে আমি অসুস্থতার খবরও শুনি নাই, দেখতেও যাই নাই। তাইলে দেখেন স্ট্রাকচারগুলো, ইফ নিলাম, তাহলে স্ট্রাকচার কি ছিল? পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট কি? আমরা কি নিলাম? সাবজেক্ট নিলাম, তারপরে হচ্ছে হ্যাভের সরি পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে হেড না, হেড, তারপর হচ্ছে ভি জি। থ্রি, তার হিয়ার অর্থ শোনা, হিয়ারের ভি থ্রি হচ্ছে হার্ড, হিয়ারের ভি থ্রি হচ্ছে হার্ড। তাইলে আমরা স্ট্রাকচার অনুযায়ী নিলাম, পাইলাম। তারপর বাকি অংশ, ইফ আই হ্যাড হার্ড ইউর সিকনেস, আমি যদি তোমার অসুস্থতার খবর শুনতাম, আই উড হ্যাভ ভিজিটেড ইউ, আমি তোমাকে দেখতে যেতাম। আই উড হ্যাভ ভিজিটেড ইউ, আই নিলাম, তারপর হচ্ছে উড, খুড, মাইট থেকে একটা নিলাম, তারপরে কি এরপর হচ্ছে হ্যাভ নিলাম, তারপরে ভিজিট অর্থ হচ্ছে দেখতে যাওয়া, পরিদর্শন করা। তো ভিজিট, তাইলে ভিজিটের ভি থ্রি মানে পাস্ট পার্টিসিপল, তাহলে ভিজিটের ভি থ্রি হচ্ছে ভিজিটেড, এটা করলাম। তারপর হচ্ছে বাকি অংশ, তাইলে ইফ আই হ্যাড হার্ড ইউর সিকনেস আই উড হ্যাভ ভিজিটেড ইউ, আমি যদি তোমার অসুস্থতার খবর শুনতাম তাহলে তোমাকে দেখতে যেতাম। তারপর here is more examples. If I had heard your sickness I could have visited you, আমি যদি তোমার অসুস্থতার খবর শুনতাম তাহলে তোমাকে
দেখতে পারতাম। ইফ আই হ্যাড হার্ড ইউর সিকনেস আই 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 মাইট হ্যাভ ভিজিট ইউ। আমি যদি তোমার অসুস্থতার খবর শুনতাম তাহলে হয়তো তোমাকে দেখতে যেতাম। ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন। যদি তুমি আসতে তাহলে আমি যেতাম। ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন। যদি তুমি আসতে তাহলে আমি যেতাম। ইফ আই হ্যাড নোন ইউর অ্যাড্রেস আই কুড হ্যাভ রিটেন ইউর লেটার। আমি যদি তোমার ঠিকানা জানতাম তাহলে তোমাকে এটা লিখতে পারতাম। সো এই কন্ডিশনাল সেন্টেন্সটা পারতে হলে কি কি পারতে হবে বলেন তো? আগে এগুলা সব করে ট্র্যাকটা জানতে হবে। হ্যাঁ আগে সবগুলাই Models, ট্র্যাকটা জানতে হবে, models. তারপর হ্যাঁ না, টেন্স এই লাগবে। স্ট্রাকচার তো এখানে আছে, কিন্তু আমরা আগে যেগুলা পড়ছি ওইগুলোর মধ্যে কোনগুলো লাগবে এই কন্ডিশনাল পারতে হলে জানতে হবে। Models টেন্স লাগবে স্যার। লাগবে, টেন্স লাগবে, টেন্স, তারপর বি ভার্ব লাগবে। হ্যাঁ টেন্স, ওই যে ইয়ে লাগবে কনজুগেশন অফ ভার্বস লাগতেছে কিনা, এখানেও কিন্তু ভার্বের কাজ লেখা কিন্তু লাগতেছে, ভার্বের ফর্মের লাগছে কিনা। তারপর Yes, sir. তারপর হচ্ছে টেন্স লাগতেছে, কিন্তু তারপর মডেলস লাগতেছে। তাহলে দেখছেন ইংলিশ কিন্তু একটার সাথে একটা রিলেটেড। সো এটাই আজকে, এইটুকুই। সো অন্য আর কথা না বাড়িয়ে আপনারা হচ্ছে যে এই স্ট্রাকচারগুলো দেখবেন, আর স্ট্রাকচারগুলো দেখে নেবেন। এখন কারো যদি মডেলসে টেন্সে এগুলোতে কাঁচা থাকেন তাহলে এখানে একটু সমস্যা ফেস করবেন, আর ওগুলাতে ভালো হইলে ওইগুলাতে যদি ভালো থাকেন এইখানে জাস্ট স্ট্রাকচারগুলো মনে রাখবেন তাইলে হয়ে যাবে আর কি। আর ওগুলাতে কাঁচা থাকলে এখানে স্ট্রাকচার মুখস্থ করে তেমন একটা লাভ হবে না, ফায়দা হবে না। সো এই আর কি, ওইগুলা একটু কাছে থাকলে রিকভার করে ফেলেন। আর শুধু এইটার জন্য ওইগুলা সারা জীবন সব কিছুর জন্য কাজে লাগে, মডেল স্ট্যান্স এই জিনিসগুলা। আর কনজুগেশন অফ ভার্বস প্রত্যেকদিন নিয়ম করে শিখেন। এই আর এইখানে যে নিয়ম স্ট্রাকচারগুলো আছে এইগুলো মুখস্থ করবেন, এবং এগুলো দিয়ে বেশি বেশি বাক্য প্র্যাকটিস করবেন, বাক্য বানাইবেন, প্রয়োজনে চ্যাট জিপিটির হেল্প নেবেন, ঠিক আছে? সো সবাই ভালো থাকেন, আজকের ক্লাস এ পর্যন্তই। হ্যাঁ ওকে স্যার, আসসালামু ওকে আলাইকুম। হ্যাঁ ওকে ইনশাল্লাহ।